আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরেই দক্ষিণেশ্বর মন্দিরে যান। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন শুভ উদ্বোধন হয় লোকমাতা রানী রাসমণি নির্মিত দক্ষিণেশ্বর মন্দিরের। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের সচিত্র পূর্ণাঙ্গ ইতিকথার দ্বিতীয় সংস্করণটি উদ্বোধন করেন। তারপর সেখানে মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাস প্রসিদ্ধ এই মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রানী রাসমণি সহ একাধিক মনীষীর জীবনের নানা কাহিনী আলো ও ধ্বনির মাধ্যমে তুলে ধরা হবে। পাশাপাশি কুঠিবাড়িতে রানী রাসমণি ও শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত নানা সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এখানে রানী রাসমণির ব্যবহৃত শ্বেত পাথরের সিংহাসন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের পোশাক সহ নানান ঐতিহাসিক দ্রষ্টব্য রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, সব ধর্মকে সমান মর্যাদা দেওয়া উচিত, সমান মর্যাদা দেওয়াই বাংলার ঐতিহ্য। এখানে ধর্মের নামে রাজনীতি বরদাস্ত করা হবে না। এছাড়াও তিনি আরো বলেন, এক শ্রেণীর রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দাঙ্গা লাগান। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দক্ষিণেশ্বর কালী মন্দিরের সচিত্র ইতিহাস। এই কালী মন্দিরের ইতিবৃত্ত দ্বিতীয় সংস্করণটি আবরণ উন্মোচন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সালের 31শে মে স্নানযাত্রার দিন শুভ উদ্বোধন হয়েছিল লোকমাতা রানী রাসমণি প্রতিষ্ঠিত এই দেবালয়ের। সেই কালী মন্দিরের পূর্ণাঙ্গ ইতিবৃত্ত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল। আবরণ উন্মোচন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে সকলকে স্বাগত জানাবেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের অচি পরিষদের পক্ষে শ্রী কুশল চৌধুরী। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা অবিসংবাদিত জননেত্রী, তার হাজারো কাজের মধ্যে এই দেবালয়ে আসা আমার আবেদন অবশ্যই তাকে ছুঁয়ে গিয়েছিল বলে তিনি সুদূর রাজধানী থেকে আকাশমার্গে এসে বিশ্রাম না নিয়েই দেবালয়ে এসেছেন। তার সমস্ত দিনটাই অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যে কাটে, হয়তো মধ্যরাত পর্যন্ত তিনি কাজ করেন দেশের জন্য, মানুষের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সেই ব্যক্তিত্ব যে 167 বছরের ইতিহাস সোপানধারা পেরিয়ে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, তারপরে পশ্চিম বাংলা অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছে ডক্টর বিধানচন্দ্র রায়কে, প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, দেখেছে মহামহিম জ্যোতি বসুকে। কিন্তু দায়িত্বহীনভাবে আমি বলতে পারি
যে আপনি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এই দেবালয়ের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য 1 কোটি টাকা নয়, 2 কোটি টাকা নয়, 3 কোটি টাকা নয়, 5 কোটি টাকা নয়, 50 কোটি টাকা নয়, 130 কোটি টাকা ব্যয় করেছেন এই দেবালয়ের উন্নয়নের জন্য। ইতিহাস আপনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। এই দেবালয় সেই স্থান যেখানে সমাজ সংস্কার, লোকশিক্ষা, দেশপ্রেমের উদ্বুদ্ধ একদল তরুণ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপ দিয়েছিল। এই দেবালয় শুধু একটা ধর্মক্ষেত্র নয়, এই দেবালয় যেরম ধর্মক্ষেত্র সেরম কুরুক্ষেত্রও বটে। এই দেবালয় নিপুণ হাতে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সমস্ত সৈনিককে শক্তি জুগিয়েছে। বালগঙ্গাধর তিলক থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ থেকে মাস্টারদা, মহাত্মা গান্ধী থেকে রবীন্দ্রনাথ থেকে মেঘনাদ সাহা, সেই যুগের এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দেবালয়ে আসেননি, শক্তি সঞ্চয় করেননি আর ফিরে যাননি। আপনারা জেনে আনন্দিত হবেন, আপনারা রোমাঞ্চিত হবেন। বুড়িবালামের তীরে বাঘাযতীন যে লড়াইটা লড়েছিল, বাঘাযতীন এমএন রায়ের একজন, ফোর্ট উইলিয়াম দখল করার জন্য এই পঞ্চবটিতে তার প্ল্যান তৈরি করেছিল, সেই তথ্য আমাদের কাছে আছে, যেটা আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাধারায়, তার প্রেরণায়, কেএমডি এর উদ্যোগে তৈরি হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আলো এবং ধ্বনির সমন্বয় শুধু নয়, চিত্রায়নের মধ্যে দিয়ে আমাদের এই আলো ও ধ্বনির যে সূচনা তিনি করবেন, তার মধ্যে সমস্ত ইতিহাসটা দেখবেন। এটা নিয়মিতভাবে প্রদর্শিত হবে। যে সময়টা আপনারা এসছেন, আপনাদের জনান্তিকে জানিয়ে রাখি, এই যে পুরো নাট মন্দিরটা দেখছেন, এই পুরো নাট মন্দিরটা হয়ে যাবে স্ক্রিন। এখন সূর্যের আলো আছে বলে আপনাদের সেটা দেখাতে পাচ্ছি না, অন্ধকার নেমে আসলে এই নাট মন্দিরেই সেইটা দেখানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসছেন সেই স্ক্রিনে এটা দেখানো সম্ভবপর নয় বলে আপনাদের সামনে আমরা এলইডি দিয়ে দেখানোর ব্যবস্থা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ মনে করবেন তিনি থাকবেন, তিনি দেখবেন। আর তিনি দেখার পর যদি মনে করেন তার এই চিন্তাধারা মানুষকে আরও সমৃদ্ধ করবে, শক্তি যোগাবে, সর্বোপরি বলতে একথা দ্বিধা নেই, আর মাননীয় মুখ্যমন্ত্রীর সমীপে তো আমি বলতেই পারি যে এই বাংলাকে টুকরো টুকরো করার চক্রান্ত বাঙালি দেখেছে স্বাধীনতার সেই প্রথমার্ধ থেকে 19 দশকের প্রথমে, যার বিরুদ্ধে রবীন্দ্রনাথ রাখি বন্ধনের ডাক দিয়েছিলেন। আসলে বাঙালি একটা মাত্রবিস্মৃত জাতি, আবার যদি বাংলার ওপর কোনো আঘাত হানে, অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী কবিগুরু রবীন্দ্রনাথের মতন আরেকবার রাখি বন্ধনের ডাক দিয়ে সমস্ত বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করে সামগ্রিকভাবে একত্র সূত্র গাঁথতে পারেন সেই চয়নমালা, যাতে বাংলা ভাগে আগামী 1000 বছরের মধ্যে কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। একথা বলতে দ্বিধা নেই। আপনারা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীকে পছন্দ করেন, শ্রদ্ধা করেন। আমি কিন্তু একটু ভালোবাসি, হয়তো একটু বেশিই ভালোবাসি। আর আমার এই ভালোবাসাটা আমার মাতৃ ভালোবাসার সমান। আর মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, দীর্ঘ 3 দশক 4 দশকভাবে নানান ঘাত প্রতিঘাত, আঘাত, উঠা নামার মধ্যে দিয়েই দেবালয়ের এক জীর্ণ দেউলকে আজ একটা আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে নিয়ে যাবার লড়াই লড়ছি। এটা আমাদের ব্যক্তিগত পাওয়ার কিছু নেই। কোনোদিন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিজের জন্য আমরা দরবার করতে যাইনি, যেটা গেছি এই দেবালয়ের জন্য গেছি। কারণ এই দেবালয় বাঙালির ঐতিহ্যের প্রতীক, এই দেবালয় বাঙালির সংস্কৃতির প্রতীক, এই দেবালয় বাঙালির স্বাভিমানের প্রতীক। আর আমাদের থাকার মধ্যে থেকে গেছে এই গুটি কয়েক স্থান, যেটা ঠিক মতন রক্ষণাবেক্ষণ করতে পারলে আগামী প্রজন্মের কাছে আমরা রেখে যেতে পারবো। নইলে আগামী প্রজন্ম আমাদের আঙুল তুলে দেখিয়ে বলবে, তোমরা আমাদের জন্য কি রেখে গেলে। আপনাদের আরও জানাই, মাননীয় মুখ্যমন্ত্রীর আরেকটি চিন্তাধারার নিদর্শন শ্রীরামকৃষ্ণের
যে 16 জন ত্যাগী ভক্ত ছিল এবং গৃহী ভক্ত ছিল, নাগ মহাশয়, বলরাম বসু, ডক্টর মহেন্দ্র সরকার, আর নরেনের নেতৃত্বে যে 15 জন ত্যাগী শিষ্য ছিল, 21 জন মনীষীর একটি প্যানোরামা আমরা গঙ্গার ঘাটে বসিয়ে দিয়েছি, যাতে মানুষ এসে দেখতে পারেন তারা এখানে আসতেন। আজ থেকে ঠিক 100 কয়েক বছর আগে এখানেই তারা ঘুরতেন। ভাবতে পারেন এই নাট মন্দিরে শ্রীরামকৃষ্ণ জপ ধ্যান করতেন, তো যেখানে আপনারা বসে আছেন নরেন, বাবুরাম সবার সঙ্গে আলাপচারিতা করতেন, অনেক গূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা হতো সমাজ সংস্কারের। শ্রীরামকৃষ্ণ দিতেন লোকশিক্ষা। একটা ফুটবল টিম তৈরি করে নামিয়েছিলেন যে বিশ্বকাপ জয় করে চলে এসছে, যার ধারা আজ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তাই এই দেবালয় না আছে কোনো ধর্মীয় সংকীর্ণতা। এখানে আপনি হিন্দু না আপনি মুসলিম, আপনি খ্রিস্টান না আপনি ঈসাই, আমরা বিচার করি না, আমাদের বিচার্য নয়। আপনি ধনী না আপনি দরিদ্র, আপনি গরিব না আপনি বড়লোক, আপনি শিক্ষিত না আপনি অশিক্ষিত, আমাদের কাছে আপনি একজন মাননীয় ভক্ত। আর প্রত্যেকটা ভক্তকে পরিষেবা দেওয়া আমাদের কর্তব্য ও দায়িত্বের মধ্যে পড়ে। আর এই এত বড় ইনফ্রাস্ট্রাকচারকে চালাতে গেলে অনেক কষ্ট করতে হয়। এই দেবালয় এক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই আমরা গিয়ে দরবার করি, আমাদের এটা করে দিন ওটা করে দিন। আমরা কিন্তু কারোর কাছে গিয়ে কোনো দরবার করার অনুমতি আমাকে দেয়নি। আমি কোনো দিন কারোর কাছে যাই না কোনো অনুদান নিতে। যেটা দরকার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী, কিছুক্ষণ আগেই আমি বলছিলাম, এটা করতে পারোনি কেন? আমার টাকা নেই, কারণ আমাদের 80G নেই, 35C নেই, কোথাও থেকে পয়সা আমরা চাই না, কোথাও থেকে আমরা চেক এলে বলি না তোমাদের এই ওই আয়কর মুক্ত, মুখ মুক্ত, তমুক মুক্ত, এসবের মধ্যে আমরা নেই। ভক্ত আসেন, তিনি যদি মনে করেন কিছু দেবেন, মাকে দেবেন, সেটা মা আর ভক্তের ব্যাপার। তার মধ্যে দিয়ে একটা সংসারের যেমনি অভাব অনটন এই করোনা কালের ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে চালাতে হয়েছে, আমরাও চালিয়েছি, কিন্তু কোথাও মাথা ঝোঁকায়নি। কারণ আমাদের মা আছেন, মা ঠিক চালিয়ে নিয়ে গেছেন, আগামী দিনও চালিয়ে নিয়ে যাবেন। তাই আরেকবার আজকে উপস্থিত মাননীয় মন্ত্রীগণ, আমার প্রিয় খুব ভালোবাসি একজন মাননীয় মন্ত্রীকে, ফিরহাদ হাকিম সাহেবকে, আমার খুব ভালো লাগে, ওনাকেও খুব ভালো লাগে, খুব ভালো ডাইনামিক, দ্রুত সিদ্ধান্ত নেন আর কাজ করে দেন। আছেন এখানকার বিধায়ক, আছেন আরেকজন মন্ত্রী সুজিত বসু মহাশয়, আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এরা সবাই আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। নিজের ক্ষেত্রেও তারা অনেক উন্নয়নমূলক কাজকর্ম করেন। হঠাৎ অনুষ্ঠিত হওয়া এই আজকের মনোজ্ঞ অনুষ্ঠানে আমি অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদেরকে আবেদন জানিয়েছিলাম, তারা এসছেন, আমি কৃতজ্ঞ। এখানে যিনি গান করেছেন বিধায়িকা আদিতি মুন্সি, তাকেও হঠাৎ দেখেছি, তিনিও এসেছেন, তার কাছে কৃতজ্ঞ। সতীনাথ বাবুকে দেখেছি। সর্বোপরি কেএমডি এর যে সমস্ত আধিকারিকরা আছেন, কেএমডি এর সমস্ত স্তরের আধিকারিকরা অনেক পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে এই দেবালয়কে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কেএমডি এর আধিকারিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে, আমার মনে পড়ে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলাম, আমাকে একটা পথ করে দিন। উনি আকাশ পথ নির্মাণ করে দিয়েছেন, শুধু কলকাতা নয়, পূর্ব ভারত নয়, ভারতের কাছে দৃষ্টান্ত স্বরূপ। আর নির্দিষ্ট সময়ের মধ্যে কেএমডিএ করেছে জনাব ফিরহাদ হাকিমের নেতৃত্বে। আমি বলিনি, আপনারা আরও স্মরণে রাখাই। আজ আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, যিনি প্রথম, আপনারা হয়তো জানেন না, আজকের যে মেট্রো রেল দক্ষিণেশ্বরে প্রবেশ করেছেন তার রূপকার কিন্তু বসে আছেন ওখানে, আর আমি তার সাক্ষী। এইখানে তিনি উদ্বোধন করেছিলেন, আর একটা শব্দ ব্যবহার করেছিলেন, সেটাও আমি মনে রেখেছি। বলেছিলেন, আমি অনেক শিলান্যাস দেখেছি, শ্যাওলান্যাস করতে আমি কোথাও যাই না, যেটা শিলান্যাস করি সেটাকে বাস্তবায়ন করি। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এই দেবালয়কে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সারা কলকাতা সুবারবান বাংলা ভারতের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। তিনি যে দিয়া জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়েছিলেন মেট্রো রেলের, পরবর্তীকালে ধারাবাহিকভাবে চলতে চলতে সেটা আজ পূর্ণতা প্রাপ্ত হয়েছে, হাজার হাজার লোক যাতায়াত করছে। আরও জানাই, এই যে জলপথ, বিস্তীর্ণ জলপথ দেখছেন, এই জলপথে মানুষ ধরুন ধর্মতলা থেকে মন্দিরে আসতে শ্যামবাজার পেরোড়ে, বিটি রোড পেরোড়ে, ডানলপ পেরোড়ে, জামজট পেরোড়ে, গড়িয়াহাট থেকে আসতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই একটা সার্কিট তৈরি করা হয়েছে, জলপথের একটা জেটি তৈরি করা হয়েছে, দক্ষিণেশ্বর জেটি। দক্ষিণেশ্বর, বেলুর, মায়ের ঘাট, বাবুঘাট ফেরি সার্ভিস চালু করেছেন এই মাননীয় মুখ্যমন্ত্রীর আমলেই এটা হয়েছে। তো একটা মানুষের কাছে কত চাইব? যা চেয়েছি তার থেকে অনেক বেশি দিয়েছেন। সেই জন্য আমি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে আসা যাওয়া, আজকের নয়, এতগুলো কথা বললাম এটা আপনাদের বোঝানোর জন্য। আজও যদি আপনারা ওই ঘাটে যান না, আপনারা হয়তো জানেন না, ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে ওই ঘাট সংস্কার আমি শুরু করিয়েছিলাম, সেটা ছিল রাজীব গান্ধীর সময়। ওইখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নামের ফলক আজও জলজল করছে। আজকের যারা মাননীয় কাউন্সিলর আছেন বা বিধায়ক আছেন বা মন্ত্রী আছেন, হয়তো আপনারা জানেন না, আপনাদের জনান্তিকে জানাই, এই গঙ্গা অ্যাকশন প্ল্যানের সার্থক প্রথম কাজটা আমরা এই পুরো দক্ষিণেশ্বর জুড়ে করেছিলাম। সেটাও ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রথম শিলান্যাস করা কাজ, 80 ভাগ সমাপ্ত করেছিলাম। তাই আমার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু একটি নাম নয়, একটা কাজের প্রতীক। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নাম নয়, একটা সদর্থক বার্তার প্রতীক। তিনি সমস্ত বাঙালি জাতিটাকে একটা সূত্রে বাঁধতে চাইছেন। তিনি যে ধর্মই থাকুন না কেন, যে মতেই থাকুন না কেন, যে পথেই থাকুন না কেন। আর তাই আমি প্রত্যক্ষভাবে রাজনীতি নাই করতে পারি, কিন্তু রাজনীতি থেকে বিমুক্ত হয়ে আছি এ কথা বলাটা মিথ্যাচার হবে। এই দক্ষিণেশ্বর মন্দির ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে খুব কাছে থেকে লক্ষ্য করেছে, অনুপ্রাণিত করেছে। এই দক্ষিণেশ্বর মন্দির ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক ঘটনা প্রবাহের প্রতিও খুব ভালো করে লক্ষ্য করে। দেখুন, এখানে সবাই আসতে পারেন, যে কোনো নেতা নেত্রী আসতে পারেন। আমরা ভক্ত হিসেবে তাকে শুধু সেইটুকুনি সম্মান দিই, তার থেকে বেশি কিছু নয়। আমাদেরকে ভুল বোঝার কোনো অবকাশ নেই। কিন্তু আত্মিক যে সম্পর্ক, মনের যে টান, ইচ্ছার যে আদান প্রদান, চিন্তাধারার যে সামঞ্জস্যতা, সেটা কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যক্ত করতে পারবো। অন্য সবার সঙ্গে ফর্ম্যালিটিস করব, দেতো হাসি হাসবো, পোশাক পরে আসবো, তার মানে আমি তার হয়ে গেলাম না। এটা বুঝতে হবে। এখানে কারোর ভুল বোঝার অবকাশ নেই, আর ভুল বোঝানোরও কোনো অবকাশ নেই। তাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ডাক দেন, প্রয়োজন মনে করেন, কেউ আসুক না আসুক, দক্ষিণেশ্বর মন্দিরের ধূলিকণা, আকাশ বাতাস, লক্ষ লক্ষ ভক্ত সাধারণ তার সঙ্গে থাকবে। আমি আরেকবার এখানে উপস্থিত আপামর সুধীমণ্ডলী, মাননীয় বিধায়ক এবং মাননীয় মন্ত্রীগণ, সংবাদ মাধ্যমে যারা আছেন তাদেরকে, পরিশেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার গভীর কৃতজ্ঞতা জানাই, আমার ঐকান্তরিক সদিচ্ছা জানাই, আর তার সঙ্গে জানাই মা যেন তাকে আরও শক্তি দেন, শক্তিশালী করে দেন, তার কোনো প্রয়াস যেন ব্যর্থ না হয়। কারণ তিনিও তার নিজের জন্য কিছু না করেছেন, না কিছু করছেন, না আগামী দিনে নিজের জন্য করবেন। যেটা করছেন দেশের জন্য করছেন, আর সেটাকে কেউ যেন বিকৃত না করে। আর চমকি দিয়ে ধমকি দিয়ে ওগুলো, ওই দক্ষিণেশ্বর মন্দির ব্রিটিশ আমলের রাজে থেকে ওদের কে এসছে, এতগুলো কংগ্রেসি জামানা, সিপিএম জামানা দেখে এসছে, ওসব করে কিছু হয় না। ওর সাময়িক ব্যাপার, একটা প্রচণ্ড উত্তেলিত ঢেউ এসে শান্ত সমাহিত হয়ে যায় মায়ের কাছে। তাই আমি আশা করি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর যাত্রা যত দূর হোক, যত লম্বা হোক,
মায়ের আশিস কিন্তু তার সঙ্গে থাকবে। ধন্যবাদ, নমস্কার। আমি সংবাদ মাধ্যমের কাছে মন্দিরের উন্নয়ন সম্পর্কিত পুস্তিকা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশিত করেছেন, সেই পুস্তক মাননীয় বিধায়ক এবং অতিথিদের কাছে দিয়ে দেব। ধন্যবাদ, নমস্কার। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের যে জন্য এসছেন মাতৃশক্তি শোয়ের উদ্বোধন করবেন। সকলকে স্বাগত জানালেন শ্রী কুশল চৌধুরী। এবং কেএমডিএ নির্মাণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাধারায় আলো ও ধ্বনির সমন্বয়ে দক্ষিণেশ্বর কালী মন্দিরের সচিত্র ইতিহাস। দেবালয়ের নাট মন্দির সংলগ্ন স্থানে গুণীজন সমাবেশে এটি প্রদর্শিত হবে। তারও উদ্বোধন করবেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী। এই দায়িত্বে যারা রয়েছেন তাদের অনুরোধ করব সুষ্ঠুভাবে কি পশ্চিমবঙ্গ সরকার এবং কেএমডিএ নিবেদিত আলো ও ধ্বনির প্রদর্শনী মাতৃশক্তি। উপস্থাপনা ও ভাষ্য রচনা কুশল চৌধুরী। ওছি ও সম্পাদক দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর এস্টেট। দৃশ্য নির্মাণ কানাড়া লাইটিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। কণ্ঠ সঙ্গীতে কৃষ্ণচন্দ্র দে, ধনঞ্জয় ভট্টাচার্য, হীরালাল সরখেল ও লতা মঙ্গেশকর। ভাষ্যপাঠ দেবশঙ্কর হালদার। আবহ সঙ্গীত পরিচালনা কাজল ঘোষ। তথ্য সংগ্রহ অভিজিৎ মুখোপাধ্যায়। শব্দ পরিকল্পনা রাজীব মুখোপাধ্যায় ও প্রতীক বিশ্বাস। আবহ সঙ্গীত গ্রহণ স্টুডিও সঙ্গীত। ভাষ্যপাঠ অন্যান্য দেবাশিস চক্রবর্তী স্তোত্র, পূর্ণেন্দু ভট্টাচার্য, অরিজিৎ কুণ্ডু, ঈশিতা দাস অধিকারী। কৃতজ্ঞতা জ্ঞাপন অনুপ মুখোপাধ্যায় সাউন্ড ইঞ্জিনিয়ার। সারেগামা এইচএমভি, হিন্দুস্তান রেকর্ড, টি সিরিজ ও ওছি পরিষদ দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর এস্টেট। সেটা 19 শতকের মাঝামাঝি সময়। চলছে নবজাগরণের জোয়ার। একদিকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত ও পাশ্চাত্য চেতনায় উদ্বুদ্ধ এক ঝাঁক তরুণ অন্ধ কুসংস্কারের বেড়াজাল ভাঙতে চাইছে, অন্যদিকে জাতীয়তাবাদী চেতনা জেগে উঠছে ধীরে ধীরে। পুরনো চিন্তাধারার অবসান, আধুনিকতার জাগরণ, এসবেরই চিরন্তন সাক্ষী নবজাগরণের অন্যতম পীঠস্থান দক্ষিণেশ্বরের এই পবিত্র দেবালয়। ভাগীরথীর পূর্বতটে অবস্থিত এই অপূর্ব দেবালয়টির কল্পনা এবং প্রতিষ্ঠা করেন তৎকালীন বাংলার এক মহিষী নারী শ্রীমতী রানী রাসমণি, যার প্রজাবাৎসল্য, দানশীলতা ও দেশপ্রেমের অসংখ্য নিদর্শন আজও ছড়িয়ে রয়েছে কলকাতা সহ অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্তে। অসামান্য আত্মপ্রত্যয়ের অধিকারিণী এই বীরাঙ্গনা বারবার রুখে দাঁড়িয়েছেন ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে। বাংলার বিভিন্ন প্রান্তে নীলকর সাহেবদের অত্যাচার দমন, ইংরেজ সরকারকে কর মুকুবে বাধ্য করে হুগলি নদীতে জেলেদের মাছ ধরার অধিকার পুনঃস্থাপন ইত্যাদি তার তেজস্বিতার জ্বলন্ত উদাহরণ। বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করলেও
প্রকৃতপক্ষে রানী রাসমণি ছিলেন মা কালীর একান্ত অনুরাগী ভক্ত, যার নিদর্শন আমরা পাই জমিদারির কাজে ব্যবহৃত তার শিলমোহরে, যাতে তিনি কালীপদ অভিলাষী শ্রী রাসমণি দাসী নামে স্বাক্ষর করতেন। যা ছিল তার দীর্ঘদিনের গভীর বাসনা, সেই বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শনের উদ্দেশ্য নিয়ে 1847 খ্রিস্টাব্দে তিনি কাশী যাত্রার উদ্যোগ করেন। এই উপলক্ষে 25টি বজরার এক বিশাল নৌবহর প্রস্তুত করা হয়। কিন্তু যাত্রার ঠিক আগের রাত্রে ঘটল এক অদ্ভুত ঘটনা। স্বপ্নে স্বয়ং মা জগদীশ্বরী দেখা দিলেন রানীকে। কাশী যাবার কোনো প্রয়োজন নেই। ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে নিত্য পূজা ও ভোগের ব্যবস্থা কর। আমি ওই মূর্তিতে আবির্ভূত হয়ে তোর সেই পূজা গ্রহণ করব। রানীমার নির্দেশে মন্দির নির্মাণের জন্য শুরু হলো জমির খোঁজ। গঙ্গার পশ্চিম কূল, বারাণসী সমতুল, কিন্তু অনেকে বাদসাধায় সেখানে জমি পাওয়া গেল না। শেষে 1847 খ্রিস্টাব্দের 6ই সেপ্টেম্বর গঙ্গার পূর্ব পারে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেমস হেস্টি সাহেবের 54.5 বিঘের বাগান বাড়িটি 42,500 টাকার বিনিময়ে কিনে নিলেন রানী। শোনা যায় জমিটির আকার ছিল অশ্বক্ষুরাকৃতি এবং পৃষ্ঠদেশ ছিল কুর্ম পৃষ্ঠাকার, অর্থাৎ কচ্ছপের পিঠের আকার বিশিষ্ট। শক্তি সাধনার জন্য যা একান্ত উপযোগী। রানী মন্দির নির্মাণের দায়িত্ব দিলেন প্রখ্যাত স্থাপত্য নির্মাণকারী সংস্থা ম্যাকিন্টশ বার্ন কোম্পানিকে। একদিকে মন্দির নির্মাণের কাজ চলছে, আর অন্যদিকে তখনকার রক্ষণশীল পণ্ডিত সমাজ ও তথাকথিত বিদ্বজ্জনেরা শাস্ত্রের দোহাই দিয়ে নানাভাবে সেই কাজে বাধা দিয়ে চলেছেন। অন্তঃপুরচারী নিয়ে অব্রাহ্মণ মহিলা মন্দির প্রতিষ্ঠা করবে কি? এই যে শাস্ত্র বিরুদ্ধ কাজ। না 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 না, এই কিছুতেই হতে দেওয়া যাবে না। এই অবস্থায় রানী বিভিন্ন চতুষ্পাঠীর পণ্ডিতদের শাস্ত্র অনুযায়ী বিধান দেবার জন্য অনুরোধ জানালেন, কিন্তু সকলের কাছ থেকে এলো নেতিবাচক উত্তর। অবশেষে কলকাতার ঝামাপুকুর চতুষ্পাঠীর পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে শোনা গেল এক ব্যতিক্রমী বিধান। মন্দির প্রতিষ্ঠার আগে যদি কোনো একজন ব্রাহ্মণকেই মন্দির দান করা যায়, তাহলে যে কোনো ব্রাহ্মণের দ্বারা দেবীর প্রাণ প্রতিষ্ঠা ও অন্নভোগ প্রদান অশাস্ত্রীয় হবে না। সেই মতো দক্ষিণেশ্বর মন্দিরের সমস্ত সম্পত্তি রানী রাসমণি তার কুলগুরু রামসুন্দর চক্রবর্তীকে মন্ত্রের দ্বারা উৎসর্গ করলেন। এর ফলে সব বাধাই কেটে গেল। মায়ের এই অপরূপ ত্রিনয়নী মূর্তিটি গড়েছিলেন বর্ধমান জেলার দাইহাট নিবাসী নবীন ভাস্কর। 33.5 ইঞ্চি উচ্চতার এই মূর্তিটি তৈরি হওয়ার পর বেশ কিছুদিন তাকে লোকচক্ষুর আড়ালে রাখা হয়, কারণ মন্দির নির্মাণের কাজ তখন শেষ হয়। এই অবস্থায় মা আবার রানীকে স্বপ্নে দেখা দেন। আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ রাখবি? যত তাড়াতাড়ি পারিস আমাকে প্রতিষ্ঠা কর। প্রতিমা প্রতিষ্ঠার জন্য শুভ মুহূর্ত দেখা শুরু হলো এবং স্থির হলো যে জগন্নাথের স্নান যাত্রার দিনে এই পুণ্য কার্য সম্পন্ন করা হবে। সেই অনুযায়ী নির্দেশও জারি করলেন রানী। মথুর, ম্যাকিন্টশ বার্ন কোম্পানি সাহেবদের বলে দাও, যেভাবেই হোক আগামী বৈশাখের মধ্যে মন্দিরের কাজ শেষ করতে হবে। আমরা মন্দির প্রতিষ্ঠার দিন স্থির করে ফেলেছি। বেশ মা, আপনি যেমন চাইছেন ঠিক তেমনটাই হবে। 440 ফুট লম্বা এবং 220 ফুট চওড়া মাটির টালি বাঁধানো প্রাঙ্গণের উপর তৈরি হলো 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন শৈলীর মুখ্য মন্দির।
যা দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় 50 ফুট এবং উচ্চতায় 100 ফুটের কাছাকাছি। এর বাঁ দিকে 7টি খিলান ও বারান্দা বিশিষ্ট রাধাকৃষ্ণ মন্দির এবং তার ডান দিকে প্রায় একই রকম দেখতে নাট মন্দির। প্রাঙ্গণের উত্তর দক্ষিণ বরাবর গঙ্গার দিকে এক সারিতে একই মাপের 8 চালা বিশিষ্ট দ্বাদশ শিব মন্দির ও চাঁদনী। প্রাঙ্গণের 3 দিকে দালান বাড়ি এবং মন্দির পরিসরে প্রবেশ করবার জন্য 3টি প্রবেশ পথ। এর বাইরে তৈরি হলো নহবত, ফুল আর ফলের বাগান ইত্যাদি। নির্মাণ কাজ সম্পন্ন হতে ব্যয় হলো প্রায় 9 লক্ষ টাকা। সময় লাগলো প্রায় 8 বছর। অবশেষে এলো 31শে মে 1855 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1262 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। এই সেই ঐতিহাসিক দিন, যার প্রতীক্ষায় উন্মুখ হয়েছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার অগণিত মানুষ। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে রানীর আমন্ত্রণে সাড়া দিয়ে সেদিন এই দেবালয়ে উপস্থিত হয়েছিলেন নবদ্বীপ, প্রয়াগ, কাশী, পুরী, কনৌজ, শ্রীহট্ট, মিথিলা প্রভৃতি স্থানের ব্রাহ্মণ পণ্ডিতেরা। তাদের উপস্থিতিতে অন্নভোগ প্রদান করে শাস্ত্রীয় রীতি অনুসারে মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন কামারপুকুরের তেজস্বী পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। রানী সেদিন উপস্থিত বিশিষ্ট পণ্ডিতদের রেশমি বস্ত্র, উত্তরীয় এবং একটি করে স্বর্ণ মুদ্রা দান করেছিলেন। মন্দির প্রতিষ্ঠার সেই দিনটির কথা স্মরণ করে পরবর্তীকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, রানী যেন ধবলগিরি তুলে এনে বসিয়েছে। অসংখ্য ভক্তের সমাগমে পরিপূর্ণ এই প্রাঙ্গণ সেদিন এক ঐতিহাসিক মহোৎসবে মাতোয়ারা। নহবত থেকে ভেসে আসা সানাইয়ের সুমধুর মঙ্গল তান, শঙ্খ, কাঁসর ঘণ্টার আরতির ধ্বনি, নাম কীর্তন, মন্ত্রোচ্চারণ, হোম ইত্যাদিতে মুখরিত হয়ে উঠেছিল দেবালয়ের আকাশ বাতাস। শোনা যায় এই উৎসব উপলক্ষে রানী রাসমণি সেদিন লক্ষাধিক টাকা ব্যয় করেন। মা জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানীর প্রথম পূজারী শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই দিনেই এই প্রাঙ্গণে আসেন তার ছোট ভাই গদাধর। প্রথমে তিনি মন্দিরে পূজা পাঠের দায়িত্ব নিতে একেবারেই রাজি ছিলেন না। অবশেষে তার ভবিষ্যৎ কর্ম নির্ধারণের জন্য একটি বিল্লপত্রের দুদিকে হ্যাঁ ও না লিখে ওপরে নিক্ষেপ করলেন পণ্ডিত রামকুমার। পাতাটি মাটিতে পড়লে দেখা গেল তাতে হ্যাঁ লেখা। রাজি হলেন গদাধর। তিনি নিযুক্ত হলেন রাধাকৃষ্ণজিউ মন্দিরে বেশকারী পুরোহিত হিসেবে। এর কয়েক মাসের মধ্যে রামকুমার অসুস্থ হয়ে পড়ায় মথুরামোহন বিশ্বাস গদাধরকে নিয়ে এলেন মায়ের মন্দিরের পূজারী রূপে। শুরু হলো তার মাতৃ আরাধনা, নিজের পথে নিজের মতে। সময়টা 1856 খ্রিস্টাব্দ। অনিন্দ সুন্দর এক তরুণ কালীঘরে বসে মায়ের পুজো করছে। কখনো পুজোর আসনে বসে শাস্ত্রীয় উপচারে রত, কখনো বা মাকে ফুল দিয়ে সাজাচ্ছেন আর আপন মনে গান গাইছেন। তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে, শিব যুক্তি মতন চাইলে সমাধি 6 কুম্ভীর আছে,
আহার লোভে সদাই চলে, ভোগ নিবেদন করে তা থেকে মায়ের মুখে অন্ন তুলে দিয়ে অঝরে কাঁদছেন আর কাতর কণ্ঠে বলে চলেছেন, মা যেন তাকে দেখা দেন। রামপ্রসাদকে দেখা দিয়েছেন, কেন তাকে দেখা দেবেন না মা? মাতৃদর্শন না পেয়ে শেষে একদিন ভগ্ন হৃদয়ে স্থির করলেন, এ দেহ আর নয়। এলেন কালীঘরে, হাতে তুলে নিলেন মায়ের খড়গ। মুহূর্তে রূপবালানো আলোর স্রোতধারায় ভেসে গেল কালীঘর। মা, স্বয়ং মা দর্শন দিলেন ঠাকুরকে। 1855 খ্রিস্টাব্দের জন্মাষ্টমী উৎসবের পরের দিন দুপুরে রাধা গোবিন্দ জিউয়ের পুজো ও ভোগের পর পাশের শয়নকক্ষে নিয়ে যাবার সময় পূজারী ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়ের হাত থেকে বিগ্রহটি পড়ে গিয়ে তার একটি পা ভেঙে যায়। চিন্তিত রানীমা জামাতা মথুরবাবুর মারফত পণ্ডিতদের কাছে এর প্রতিকার জানতে চাইলে পণ্ডিতেরা বিধান দেন মূর্তি বদলে। এইসব শুনে সেদিন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যদি রানীমার কোনো জামাইয়ের পড়ে গিয়ে পা ভাঙত, তবে কি তাকে ত্যাগ করে অন্য কাউকে তার জায়গায় এনে বসানো হতো? এরপর রানীর নির্দেশে শ্রীরামকৃষ্ণ নিজের হাতে রাধা গোবিন্দ জিউয়ের ভগ্ন পা এমন ভাবে জুড়ে দেন যে ভাঙা দাগটি পর্যন্ত আর রইল না। এরপর একদিন সমদর্শী অবস্থায় উপনীত হওয়ার জন্য ঠাকুর এক হাতে মাটি আর অন্য হাতে টাকা নিয়ে উভয়কেই তুল্য জ্ঞান করেছিলেন। তিনি তার ভক্তদের বলেছিলেন, আমি পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি মাটি টাকা বলে জলে ফেলে দিয়েছিলাম। এদিকে রানী রাসমণির জীবনের অন্তিম ক্ষণ ক্রমশ ঘনিয়ে আসছিল। এই সময় তিনি তার জানবাজারের বাড়ি থেকে মাঝে মাঝেই কালীঘাট মন্দিরের কাছে আদিগঙ্গার ধারে 71 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের স্নান বাড়িতে গিয়ে থাকতেন, যাতে নিয়মিত মায়ের দর্শন করতে পারেন। অসুস্থ অবস্থায় জীবনের শেষ কটা দিন এই বাড়িতেই কাটিয়েছিলেন তিনি। 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি অর্থাৎ 1267 বঙ্গাব্দের 9 ফাল্গুন রাত্রে হঠাৎ রানী তার সেবিকার উদ্দেশ্যে বলে উঠলেন, ঘরের আলোগুলো নিভিয়ে দাও, মা আসছেন। এই ছিল তার শেষ কথা। সেই রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঠিক সেই সময় দক্ষিণেশ্বরে ঠাকুর তার ঘরে সপার্ষদ আলাপচারিতায় রত। হঠাৎ তিনি ক্ষণিকের জন্য সমাধিস্থ হয়ে শেষে স্বগতোক্তির মতো ভঙ্গিতে বলেছিলেন, তিনি দেখতে পেলেন অষ্টসখীর এক সখী চলে গেল। মা মা স্বয়ং তাকে নিয়ে যাওয়ার জন্য স্বর্গ থেকে রথ পাঠিয়েছেন। প্রয়াণের আগের দিন রানী দেবালয়ের সমস্ত সম্পত্তি মা জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানী ও অন্যান্য দেবদেবীর নামে দেবোত্তর দানপত্রে স্বাক্ষর করেন। এরপর থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিচরণ করেছিলেন একাধিক ভক্তি মার্গের উৎস সন্ধানে। 1861 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে আসেন মহাসাধিকা যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী, যার তত্ত্বাবধানে শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ করলেন বিষ্ণুক্রান্তা 64 তত্ত্ব তন্ত্র সাধনা আর সহজিয়া বৈষ্ণব সাধনা। কালান্তরে নাট মন্দিরে আয়োজিত এক সভায় ভৈরবী মা শ্রীরামকৃষ্ণের দেহে ফুটে ওঠা 19টি লক্ষণ তুলে ধরে প্রমাণ করেছিলেন তিনি অবতার স্বরূপ পরমহংস।
ঠাকুরকে অদ্বৈত সাধনার পথ প্রদর্শন করাতে 1865 খ্রিস্টাব্দে এই মন্দিরে এসেছিলেন দশনামী সম্প্রদায়ের মহান সন্ন্যাসী শ্রীমৎ তোতাপুরী। পঞ্চবটির নিচে এক পর্ণকুটিরে শ্রী তোতাপুরীর নির্দেশিত পথে ঠাকুর উত্তীর্ণ হলেন অদ্বৈত সাধনার কঠিন পরীক্ষাতে। এবার শুরু হলো তার ইসলাম সাধনা। সে সময় তিনি 3 দিন কলমা পড়তেন, আল্লাহর নাম জপ করতেন এবং মন্দিরের অদূরে অবস্থিত একটি মসজিদে গিয়ে দুবেলা নামাজ আদা করতেন। এই সময় এক অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের খ্রিস্ট দর্শনও ঘটেছিল। একদিন সন্ধ্যায় মন্দির সংলগ্ন যদুমল্লিকের নির্জন বাগান বাড়ির একতলার ঘরে মা মেরির কোলে ঈশ্বরপুত্র যিশুকে দেখে তিনি ভাবাবিষ্ট হন। সেখান থেকে একটি জ্যোতি এসে বসু, প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, সাধু নাগ মহাশয়, ভগিনী নিবেদিতা, নটগুরু গিরিশচন্দ্র ঘোষ, কাজী নজরুল ইসলাম প্রমুখ দক্ষিণেশ্বরের পবিত্র দেবালয়ে পদার্পণ না করলেও এর প্রতি আকৃষ্ট হয়েছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাট্য সম্রাজ্ঞী শ্রীমতী বিনোদিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মহান ব্যক্তিবর্গ। পরাধীনতার নাগপাশে আবদ্ধ থাকার কালেও ব্রিটিশ রাজশক্তির সামনে যিনি মাথা নত করেননি, তার প্রতিষ্ঠিত মন্দির থেকে দেশপ্রেমের অমোঘ বাণী উচ্চারিত হবে এ তো শতসিদ্ধ। বাঘা যতীন, রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো স্বদেশী যুগের বিপ্লবীরা দক্ষিণেশ্বরে নিয়মিত আসতেন মায়ের আশীর্বাদ নিতে। এই মন্দিরের পবিত্র মাটি অনুপ্রাণিত করেছে শ্রী অরবিন্দের বিপ্লবী চেতনাকে। সুতরাং এ কথা বললে অত্যুক্তি হবে না, বাংলার নবজাগরণ এবং স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত এমন কোনো ব্যক্তিত্ব সেই যুগে ছিলেন না যাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রেরণা দেয়নি এই দেবালয়। পবিত্র গঙ্গার তীরে বাংলার টেরাকোটা শৈলীতে নির্মিত দক্ষিণেশ্বরের এই মন্দির পরিসর বাঙালির এক অত্যন্ত আপনার জায়গা। এখানে ভবতারিণী মায়ের পরনে বেনারসি, নানা স্বর্ণালঙ্কারে ভূষিতা তিনি। কেবল বাংলাই নয়, সমগ্র ভারত এমনকি বিশ্বেও এমন দেবালয় দুর্লভ যা একটি জাতির আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনকে এতটা প্রভাবিত করতে পেরেছে। দক্ষিণেশ্বরের এই অপূর্ব মন্দির তাই কোনো সামান্য দেবালয় নয়, বরং বাঙালির আধ্যাত্মিকতা, দেশপ্রেম ও সংস্কৃতির ভাণ্ডারে সঞ্চিত এক বহুমূল্য সম্পদ। রানী রাসমণির স্বপ্নের মন্দির, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র, মা শারদামণির সাধনাস্থল এবং স্বামী বিবেকানন্দের তপভূমি এই দেবালয়ে শাস্ত্রীয় রীতি ও শ্রীরামকৃষ্ণের প্রদর্শিত মতে ও পথে উষা লগ্নের মঙ্গল আরতি থেকে রাত্রের শীতল ভোগ পর্যন্ত সমূহ পূজাদি আজও একইভাবে চলে আসছে। সেদিন থেকে আজ মা জগদীশ্বরী ভবতারিণী একই রূপে প্রকাশিত এই পবিত্র দেবালয়ে এবং যুগ যুগান্ত ধরে তিনি এই কল্যাণময়ী রূপেই থাকবেন বিরাজমান।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমীপে আমার একান্ত নিবেদন, এই দেবালয় তিনি এসেছেন, তার মুখ থেকে এমন কিছু আমরা শুনতে পাই, শুনতে চাই, মনে রাখতে চাই, যা আমাদের অনেক দিন অনুপ্রাণিত করবে এবং শক্তি দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অছি পরিষদের প্রধান কুশল চৌধুরী, অছি পরিষদ এবং ট্রাস্টের সকল শ্রদ্ধেয় মাননীয় মনীষীরা, আমার শ্রদ্ধেয় পুরোহিতকুল, গুরুকুল, উপস্থিত সংবাদ মাধ্যম প্রশাসনের সাথে সাথে আমার কলিগ বালু, সুজিত, ববি, অদিতি, তাপস, মদন, শান্তনু, নির্মল, গোপাল, সীতমা, খলিল চৌধুরী, ওদিকে কেএমডিএ, মনোজ ভার্মা এখানকার সিপি সহ এখানকার অন্যান্য পৌরমাতারা, পৌরপিতারা, স্থানীয় ক্লাবগুলো এবং দক্ষিণেশ্বরের সাথে যুক্ত কোটি কোটি ভক্ত, যারা এই প্রোগ্রাম নিশ্চয়ই কখনো কখনো পরিলক্ষিত করবেন এবং তারা দৃশ্য করবেন। এই প্রোগ্রাম, স্কাই ওয়াক, এগুলো করবার জন্য অনেকগুলো মিটিংও আমাদের করতে হয়েছিল। প্রথমে অনেকে রাজি হচ্ছিলেন না, কারণ আমার হকার ভাইদের দোকান ছিল অনেক। তখন আমি ববি আর গোপাল, মদন, এদের যারা ইনভলভ আছে এখানে, কুশল তো আছেই, লোকাল পুলিশ স্টেশন, তাদের সকলকে নিয়ে অনেকবার মিটিং করে তারপরে কোর্ট কেসও হয়েছিল। সমস্ত বাতাবরণকে অতিক্রম করেই আমরা শান্তিপূর্ণভাবে এই কাজটি করতে পেরেছি। তার কারণ, যদিও কাজটা আমাদের কেএমডিএর বন্ধুরা, আর্টিস্টরা সকলেই করেছেন, কিন্তু আমি কুশলকে বিশেষ ধন্যবাদ জানাবো। ও এবং ওর সাথে যারা আছেন এখানকার সকলে কন্টিনিউয়াস একটা প্রোগ্রামকে মন দিয়ে, হৃদয় দিয়ে সেটাকে বাস্তবে পরিণত করাটা একটা বড় ব্যাপার। আমরা অনেকে স্কিম নিই, প্রজেক্ট নিই, আমরা শুরু করি কিন্তু আমরা শেষ করি না। এও আমি অনেক দেখেছি এবং স্থানীয় মানুষরাও অনেক সাহায্য করেছেন। তাদের সকলের সাহায্য নিয়ে যখন আমি স্কাই ওয়াকটা দেখতে এসেছিলাম, ইনাগুরেট হয়েছিল, আমি নিজেই চমকে গিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল। আমি চাই প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা মিনিস্টার, প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা ইনস্টিটিউশন যে যার নিজের নিজের মতো কাজ করুন, দেখবেন কাজ সফল হবে। আজকে যে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা করলেন, অনেক ইতিহাস তো আমাদেরও জানা নেই। আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যে, যেখানে একটা বই পড়বার প্রয়োজন নেই, গোটা 25-30 মিনিটের মধ্যে এটা মানুষের কাছে বিগিনিং টু এন্ড আপনারা একটা তথ্য সমৃদ্ধ একটা অ্যাচিভমেন্ট তুলে ধরেছেন। এই কাজটিও যারা করেছেন, আমার কেএমডিএর ভাই বোনেরা, অছি পরিষদ, দক্ষিণেশ্বর ট্রাস্ট, ববি, গোপাল, সবাই মিলে, তাদের সকলকে আমার প্রাণের থেকে
আমি অনেক আমার স্নেহাশিস জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি তথ্য যেটা কুশল বলল, যে রানী রাসমণি তিনি যে ব্রিটিশদের বিরুদ্ধে তখন অত স্ট্রং মহিলা দেখা যেত না, তিনি যেভাবে লড়াই করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, এবং শুধু তাই নয়, লড়াইকে প্রাণবন্ত করতে সহযোগিতা করেছেন, সেটা কিন্তু ইতিহাসের একটা বড় চ্যাপ্টার। জীবন জাগরণের, নবজাগরণের, সংস্কৃতি ধারণের এটা একটা বড় চ্যাপ্টার। অনেকে আমরা রানী রাসমণিকে ধার্মিক দেবী হিসেবে জানি, কিন্তু বন্দে মাতার যে পরিচয়, সে পরিচয়টা অনেকেই হয়তো আমরা জানি না। তিনি প্রয়োজন মনে করেছিলেন সমস্ত মানবিক দৃষ্টিভঙ্গিগুলো যদি সত্যি প্রকাশিত করতে হয়, তাহলে হৃদয়টা বড় করতে হয়। আর হৃদয়টা বড় করতে হলে মায়ের কাছে আশ্রয় নিতে হয়। সেই মা মাও হতে পারে, আম্মাও হতে পারে, মাদারও হতে পারে। তাই তিনি সর্বধর্ম সমন্বয়, যে কথা রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে আমরা শুনেছি, যা স্বামী বিবেকানন্দ প্রচারিত করে গেছেন, তার উদ্যোক্তা, তার উদ্গাতা, তার ফাউন্ডেশন, তার পিলার যদি কেউ থাকেন, তিনি হচ্ছেন রানী রাসমণি মাতা। আপনারা কুশলের কাছে শুনলেন, ও আজকে একটু ডিটেলস বলেছে, তাই আমি ওর মধ্যে যাচ্ছি না, বাট একটু যে 71 নম্বর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তিনি স্নান করতে যেতেন। আমি নিজেও হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থাকি। আমাদের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যত জমি আছে, যত জমি, সবই ঠিকা জমি, আর সব মালিক কিন্তু রানী রাসমণি। এবং আমি যে বাড়িটায় থাকি, আমি ছোটবেলায় বাবা মার কাছে শুনেছি, আমাদের যে গঙ্গার ঘাটটা, সেই গঙ্গার ঘাটটায় রানী রাসমণি যেমন বলরাম বসু ঘাটে ওখানেও স্নান করতে যেতেন, তেমনি কখনো কখনো আমাদের ঘাটেও স্নান করতে আসতেন। এবং সেই জায়গাটা যার জন্য আমি নিজেও বাঁধিয়ে দিয়েছি। এবং আমার পিতৃদেব মাতৃদেব বলতেন, এই গঙ্গার যে বাঁধানো ঘাট, এই স্ট্রাকচারটা কখনো চেঞ্জ করো না, এটা একটা ইতিহাসের সাথে যুক্ত আছে। অনেকে আমাকে অনেক গালাগালি দেয়, অনেক কিছু বলেন, বলুক, গালাগালি দেওয়াটাও একটা আর্ট। আমি সেটাকে কিছু মনে করি না। হয়তো মনে করি না এই কারণেই যে আমি মনে করি আমরা যাদের পেয়েছি বাংলায়, আমরা যাদের পেয়েছি দেশে, আমাদের হৃদয়টা উচ্ছ্বাসিত হয় কোথা থেকে জানেন? ব্রেন থেকে। আমি পরের কথাটা কি বলবো, ব্রেন আমাকে গাইড করে। কি করে গাইড করে? থার্ড আই দেবতাদের আছে, মানুষের নেই, বাট থার্ড আই ইজ এ ভিশন। আর কি করে গাইড করে? মস্তিষ্ক আমাকে এগিয়ে দেয় হৃদয়ে, এবং হৃদয়ের ভাণ্ডার থেকে তখন আমার কথাটা বেরোয়। আসুন না আমাদের হৃদয়টা, আমাদের মস্তিষ্কটা মানবিক ভাণ্ডার আমরা তৈরি করি, ডাস্টবিন তৈরি না করে। যারা নেগেটিভ লোক, সারাক্ষণ কুচুটিপানা করছে, ওই কুচুটি কৈকেয়ীর মতো, মন্থরার মতো, কাজ নেই, কর্ম নেই, নেই কাজ তো খৈভাজ। আমি এদের দোষ দিই না, তার কারণ ব্রেনটা থেকে হৃদয়ে যে মানবিকতা জন্ম নেবে, সেই হৃদয়টা তাদের খোলা নয়, বন্ধ। আর ব্রেনটা একটা ডাস্টবিনে পরিণত হয়ে গেছে, যেখানে যত খারাপ জিনিস ঢেলে দিচ্ছে। ফলে খারাপ জিনিস ঢালতে ঢালতে
তারা যে প্রচারগুলো করছে, কুৎসাগুলো করছে, অপপ্রচারগুলো করছে, চক্রান্তগুলো করছে, সেটা কিন্তু ওই ডাস্টবিন থেকে আমরা যেমন ওয়েস্ট পেপার বক্সে সব ফেলে দিই, তেমনি ওয়েস্ট পেপার বক্স থেকে ওটা তৈরি হচ্ছে। আপনি কেমন, আপনার পরিচয় কি, এটা তো আপনার মস্তিষ্ক বলবে, এটা তো আপনার হৃদয় বলবে। কেউ বড় ডাক্তার হতে পারে, বড় ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ বড় তার মস্তিষ্ক খুবই ইন্টেলিজেন্ট হতে পারে। আজকালকার ছোটদের ইন্টেলিজেন্সি আইকিউ ইজ ভেরি গুড। কিন্তু মনে রাখবেন, কিছু কিছু সময় আছে টাকা কখনো মানবিকতার জন্ম দিতে পারে না। অর্থ বল, পেশি বল, কুৎসা বল, চক্রান্ত বল সবসময় কিন্তু মানবিকতার জন্ম দেয় না। আর মানবিকতা যে হৃদয়ে নেই, যে মস্তিষ্কে নেই, সেটাকে আমি মরুভূমি বলি। আমি সেটাকে মেরুকরণ করে বলতে চাই, আসুন না আমরা একটু রামকৃষ্ণ পড়ি, পড়ে জানি। আরে উল্টোপাল্টা বললেই হবে? হিন্দু ধর্মের উদ্গাতা কোথার থেকে এসছে? তপবন, তপবনের মুনি ঋষিরা ঋক্সাম, যজু, অথর্ব, বেদ, বেদান্ত, তার থেকে যে কথাগুলো বলেছিলেন, সে কথাগুলো কি বলেছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? বেশি কিছু পড়ার তো দরকার নেই, দু তিনটে কথা। টাকা মাটি, মাটি টাকা। উনি টাকার স্বরূপটা বুঝিয়ে দিয়েছেন। টাকার নিশ্চয়ই প্রয়োজন আছে। আমি ভাত খাবো, ডাল খাবো, মাছ খাবো, মাংস খাবো, চচ্চড়ি খাবো, আমার একটা গাড়ি থাকবে, আমার একটা বাড়ি থাকবে, আমার ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করবে, তার জন্য নয়। উনি বুঝিয়েছিলেন এই কারণে, প্রয়োজন অতিরিক্ত বেশি যারা লোভী তাদের জন্য এই কথাটা বুঝিয়েছিলেন যে টাকা মাটি, ওরে মাটি টাকা। আজ আছি কাল নেই, টাকাটা কি হবে? কাল যখন আমি থাকবো না, আমি মাঝে মাঝে শুয়ে ভাবি, কালকে আমার বিছানাটার দেখভাল কে করবে, কে দেখবে, দেখার মতো লোক পাবো কি? ভাবতে হয় আজ আছি কাল নেই যখন, তখন ঝগড়া করব কেন? শুধু যুদ্ধ করব কেন? পরস্পরকে খুন করব কেন? পরস্পরের বিরুদ্ধে ঘৃণ্য স্পিচ দেব কেন? সবাইকেই এটা বুঝতে হবে। এটা শুধু আমি একটা ধর্মের কথা বলছি না, আমি সকল ধর্মের কথা বলছি। জানেন তো, দাঙ্গা কখনো কোনো হিন্দুও করে না, মুসলমানও করে না, শিখও করে না, খ্রিস্টানও করে না। করে কিছু লোভী নেতা, যাদের মাথাটা নোংরা ডাস্টবিনে ভর্তি, ব্ল্যাক ডাস্টবিনে ভর্তি, যারা ওখান থেকে জঞ্জাল তৈরি করে আগুন লাগায়, গাড়ি পোড়ায়, যখন তখন বসে পড়ছে। আবার কি? আমি সমালোচনা করছি না, কিন্তু আমার মনে হয়েছে আমাদের সময় সব হয়েছে কখনো? বলছে আমি কেন ফেল করেছি, আমাকে ওঠাতে হবে। আমি শুনিনি, এবং কখনো আমাদের সময় এটা ভাবতে পারতাম না। এটা ওদের দোষ নয়, যারা গাইড করছে তাদের দোষ। আমাকে তো সারা বিশ্ব ঘুরে বেড়াতে হবে না। যদি আমি একটু রবীন্দ্রনাথ পড়ি, যদি একটু রামকৃষ্ণ পড়ি, যদি একটু রাসমণি পড়ি, যদি একটু সারদা মা পড়ি, যদি একটু স্বামী বিবেকানন্দ পড়ি, যদি একটু মৌলানা আবুল কালাম আজাদ পড়ি, যদি একটু রাজেন্দ্র প্রসাদ পড়ি, যদি একটু নজরুল পড়ি, যদি একটু রামমোহন রায় পড়ি, যদি একটু বর্ণ পরিচয় পড়ি, সবই তো হাতের মুঠোয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কোটেশনগুলো ছোটবেলায় আমাদের ভাব সম্প্রসারণে শিখিয়েছিল। যত বড় হোক ইন্দ্রধনুষে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনীর প্রজাপতিটির পাখা। অথবা দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। এই কথা তো রানী রাসমণি বলেছিলেন।
যে কাশিতে তুই দর্শন করতে যাবি মাকে, ওরে এইখানেই তো ঘরের সামনে আছে, আয় না দর্শন করে নে না। মাকে চারপাশ ঘুরে নিলেই মাতৃ দর্শন হয়ে যায়, দেব দর্শন হয়ে যায়, দেবী দর্শন হয়ে যায়। আর আমরা ধর্ম করি কেন? ধর্ম যার যার আপনার, যার যার আপনার। আমরা জন্মসূত্রে একটা ধর্ম পেয়ে থাকি, একটা পদবি পেয়ে থাকি, একটা নাম পেয়ে থাকি, সেটা নিয়ে আমরা বেঁচে থাকি, ওটা আমাদের অস্তিত্বের ঠিকানা। কিন্তু তাই বলে আমি একটা ধর্ম করি বলে আর একটা ধর্মকে গালিগালাজ করে বেড়াবো, এই মানসিকতা আমরা পাইনি। তার কারণ আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা আমার কানের কাছে কোনো দিন রামকৃষ্ণ পরমহংসদেব, কোনো দিন সারদা মা, কোনো দিন বিবেকানন্দ, কোনো দিন রবীন্দ্রনাথ, কোনো দিন নজরুল এই গল্পগুলো শোনাতেন। আর এই গল্পগুলো শুনতে শুনতে অন্তত ব্রেনটাকে ডাস্টবিন তৈরি করতে দেননি। এটা হতে পারে আমি হয়তো খুব ক্ষুদ্র লোক, আমার ক্ষমতা খুব ক্ষুদ্র, আই এম নট এ ভিআইপি, আমি সবসময় বলি আই এম এ এলআইপি, লেস ইম্পর্টেন্ট পারসন। এটা আমার বাবা শিখিয়েছেন, মা শিখিয়েছেন। কিন্তু একটা জিনিস শিখিয়েছেন যে দেখো জীবনটা খুব ছোট, এই জীবনে অন্যায় করবে না। একটা কথা আজও বাবা মার আমি মনে রাখতে পারি না, রাখতে পারিনি। রাধা যেটা আমার বাবা বলেছিলেন, অপ্রিয় সত্য কথাটা কম বলো, ওটা আমি এখনও ফটাফট বলে ফেলি। এই কথাটা আমি মানতে পারিনি, তাছাড়া মোটামুটি সমস্ত কথা আমি মেনেছি। এই দেবত্ব সম্পত্তি এই অছি পরিষদ কুশলরা কি না করেছে, ওরা কাউকে ভিক্ষা করতে যায়নি। একসময় ওদের ডেকে পাঠানো হয়েছিল দিল্লিতে এবং নানা রকম তথ্য সম্বলিত করে নানা রকম কন্ডিশনের সাথে নিশ্চয়ই কিছু বলা হয়েছিল, আমি সেটা জানি না। কিন্তু আমি একদিন বললাম কুশলকে ডেকে, কি চাই? বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, ভিক্ষা করতে চাই না। মায়ের কিছু দরকার তুমি কোনোদিন কাউকে বলবে না, আমি যতদিন আছি তুমি আমাকে বলবে, আমি যতটুকু পারবো ততটুকু করব, কিন্তু ততটুকু আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে করব। আজকে দেখুন ওরা কত বড় ভোগঘর করেছে, ওরা কত বড় গেস্ট হাউস করেছে, ওরা কতগুলো পঞ্চবটি বন থেকে শুরু করে, কত ঘাট থেকে শুরু করে, লাইট অ্যান্ড সাউন্ড থেকে শুরু করে কোটি কোটি মানুষ সারা পৃথিবী থেকে। দক্ষিণেশ্বর ইজ এ নাম্বার 1 ইন্টারন্যাশনাল ডেস্টিনি। দক্ষিণেশ্বরে মানুষ ঘুরতে আসে, কি না করেছে? এর জন্য তো ওদের অনেকখানি খাটতে হয়েছে, জীবন দিতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। পরিশ্রমটাকে যদি ভালো না বাসা যায়, কাজটাকে যদি ভালো না বাসা যায়, কোনো কাজই করা যায় না। এবং আমি যখন রেল মিনিস্টার ছিলাম, দক্ষিণেশ্বরের আদলে রেল স্টেশন বানিয়ে দিয়েছিলাম, বেলুড়ের আদলে বেলুড়ের স্টেশন বানিয়ে দিয়েছিলাম, তারাপীঠের আদলে তারাপীঠ স্টেশন বানিয়ে দিয়েছিলাম, শান্তিনিকেতনের আদলে শান্তিনিকেতন স্টেশন বানিয়ে দিয়েছিলাম। চলে যান একেবারে কামাখ্যা মন্দির থেকে আজমির শরীফ পর্যন্ত, আজমির শরীফ থেকে পুষ্করণী পর্যন্ত, মেট্রো রেল কলকাতা থেকে একেবারে বেহালা, জোকা, দমদম থেকে একেবারে ব্যারাকপুর পর্যন্ত, দক্ষিণেশ্বর নোয়াপাড়া থেকে দমদম, ওদিকে আবার সারা ইস্ট ওয়েস্ট সমস্ত 2 লক্ষ কোটি টাকার ওপর প্রজেক্ট আমি করে গেছিলাম। আর এমনভাবে করে গিয়েছিলাম যে যাতে কোনো দিন কেউ কাটতে না পারে। কখনো কখনো আমরা বলি না, মৃত্যুর আগে উইল করে গেলে তার একটা থাকে, না হলে থাকে না, জাস্ট এটা একটা কথার কথা। আমি এমনভাবে পিঙ্কি বুকে ওটাকে সযত্নে করে দিয়ে এসেছিলাম, গেথে দিয়ে এসেছিলাম যে তুমি চেষ্টা করলেও, দুমদাম করে মারলেও ও গাঁথুনি ভাঙা যাবে না, ওটা চিরস্থায়ী গাঁথুনি। কাজ করলে এইভাবেই করতে হয়। কাজেই সমস্ত মেট্রো থেকে শুরু করে দীঘা, তমলুক, এগলাকি, বালুরঘাট, লক্ষ্মীকান্তপুর, নামসাগর, নামখানা সব আমার সময় করা। গঙ্গাসাগর থেকে শুরু করে দেখে আসুন গঙ্গাসাগর কী ছিল, কি হয়েছে। তারাপীঠ কী ছিল, তারাপীঠ কি হয়েছে। কঙ্কালীতলা কী ছিল, আজকে কি হয়েছে। ফুরফুরা শরীফ কী ছিল, আজ কি হয়েছে। আমি লোকনাথ মন্দির
চাকলা ধাম থেকে শুরু করে অনুকূল ঠাকুরের মন্দির, মধ্যমগ্রামে জমি দেওয়া থেকে শুরু করে ওমকার ধাম বড় নগরে গেট করে দেওয়া থেকে শুরু করে রাস্তা করে দেওয়া থেকে শুরু করে সারা বাংলা জুড়ে ধর্মের ওপরে অনেক কাজ করেছি এবং করে আমি গর্বিত মনে করি। এখন একেবারে দুর্গেশ নন্দিনী সেই দেবী চৌধুরানী মন্দির থেকে শুরু করে একেবারে মদন মোহনতলা মন্দির থেকে শুরু করে কোচবিহারের শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে এমন কোথাও নেই যেটা করিনি। ভোলে বাবা পার লাগাও তারকেশ্বর থেকে শুরু করে এখন আমি কালীঘাটের কাজে হাত দিয়েছি। কালীঘাটেও প্রায় 300 কোটি টাকা দিয়ে আমরা স্কাই ওয়াক করছি। দক্ষিণেশ্বরটাকে আমি থিম করেছি, দক্ষিণেশ্বরের থিমের ওপরে দাঁড়িয়ে মা কালী মন্দিরটা আমরা করব। বা দক্ষিণেশ্বরে যে জায়গা আছে এই জায়গা কালীঘাটে নেই, কালীঘাটের জায়গা খুবই ছোট্ট। বাট আমি ববিকে কিছু প্ল্যান দিয়েছি আমার চিন্তাধারা মতো, কিন্তু দক্ষিণেশ্বরটা এর আগে আমি এত ভালোভাবে দেখিনি কখনো। আগে আমি এসছি, আরতি দেখেছি, ভোরবেলায় চলে গেছি, পুজো দিয়েছি, সব হয়েছে। কিন্তু আজকে দক্ষিণেশ্বরটা আমি একটু চোখ মেলে ভালো করে পুরোটা দেখলাম এবং দেখে আমার মনে হলো এটা ইন্টারন্যাশনালি বিউটিফুল প্লেস। এটা ফ্রম হেরিটেজ ব্যাকগ্রাউন্ড, ফ্রম রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, ফ্রম ট্র্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড এবং সব আছে ওদের। কি নেই? এখন জেটি সার্ভিসও হয়ে গেছে, রেল সার্ভিসও হয়ে গেছে, একদিন হেলিপ্যাড সার্ভিসও করে দেবো আমরা। আর যেটা প্রয়োজন বাকি আছে ওদের, গেস্ট হাউস একটা ওরা করছে, কারণ ইন্টারন্যাশনালি অনেক গেস্ট আসে, ওদেরও অনেক গেস্ট আসে বিভিন্ন জায়গা থেকে। বাড়িটা হয়েছে কিন্তু বাড়িটা গোছানো হয়নি, কারণ বাড়িটাকে এমনি কাঠামোটা দাঁড়িয়ে গেছে, সে টাকাটা আগেই দেওয়া হয়েছে। কিন্তু বোঝেন তো একটা বাড়ি দিয়ে যেতে গেলে রান্নাঘরে একটা রান্নার গ্যাস কিনতে হয়, একটা ওভেন কিনতে হয়, একটা চেয়ার টেবিল গোছাতে হয়, জানলা দরজা করতে হয়, জল আলো করতে হয়, নানা রকম জিনিসের প্রয়োজন লাগে। তাতে আমি ওদের জিজ্ঞেস করেছি কত টাকা লাগবে। ও আমাকে আজকেই বলছিল যে না না আমি আর বলতে পারছি না, আর বলবো না। আমি বললাম কারো কাছে চাইবে না, বলে দিয়েছি, একদম চাইবে না, তোমার যা যা প্রয়োজন আমাকে দিয়ে করিয়ে নাও। আমি আজকে বলে যাচ্ছি কেএমডিএ 10 কোটি টাকা দেবে, আরও ওই 10 কোটি টাকা দিয়ে ওই বাড়িটা, গেস্ট হাউসটা কমপ্লিট করবে। বেলুড়েও অনেক কাজ আমরা করে দিয়েছি, বেলুড়ের সমস্ত জেটিগুলো আমার করে দেওয়া। কাজে এরকম অনেক কাজ আমরা করেছি। এমনকি আপনারা শুনলে খুশি হবেন, রামকৃষ্ণ মিশন শিক্ষাটাকে প্রমোট করে, তাই ঝাড়গ্রামে একটা ট্রাইবেল স্কুল আমি 6 কোটি টাকা দিয়ে তৈরি করে রামকৃষ্ণ মিশনকে দিয়েছিলাম। এবছরে দেখলাম প্রত্যেকটা ছেলে মেয়ে পাশ করেছে এবং ফার্স্ট ডিভিশনে, একটাও ফেল করেনি। যখন আমি রামকৃষ্ণ মিশনকে দিয়েছিলাম, বাপরে ঝাড়গ্রামে কিছু নেতা কি বিরাট আন্দোলন, কত শান্তনু কাজটা করেছিল। শান্তনু এখন ত্রিপুরায় আছে, বেলুড়ের মহারাজ। শান্তনুকে নিয়ে ওর চরিত্রহরণ পর্যন্ত করেছিল। আমি বললাম তুমি এসব কেয়ার করো না, ভালো কাজ করতে গেলে কটু কথা তোমাকে শুনতেই হবে, কিন্তু কটু কথা শুনে মন খারাপ করো না। যে কাজটা তোমার করার সে কাজটা তুমি চালিয়ে যাও, আজ না হলেও কাল তোমাকে মানুষ মনে রাখবে, কাল তোমাকে রিপ্লাই দেবে। এবং দেখুন আজকে ছেলেটা হয়তো ত্রিপুরায় পড়ে আছে, কিন্তু ওর হাতে তৈরি করা স্কুলটা এত ভালো রেজাল্ট করেছে, এটা দেখতে আমাদের ভালো লাগছে। এবং শুধু কলকাতা নয়, জেলায় জেলাও আমরা করছি, সম্পূর্ণভাবে করা হচ্ছে। কাজেই আমাদের শক্তি তো মাতৃশক্তি, আমাদের শক্তি মাতৃশক্তি, আমাদের শক্তি পিতৃশক্তি, আমাদের শক্তি ছাত্র শক্তি, আমাদের শক্তি যুব শক্তি। আমার প্রেরণা মাতৃ প্রেরণা। আমি ছাত্র যুবদের কাছে অনুরোধ করব, সোশ্যাল নেটওয়ার্ক ভালো করে করুন, কনস্ট্রাকটিভলি করুন। মনে রাখবেন আমাদের ব্রেনে অজস্র সেল আছে,
আমরা নিজেরাও জানি না, আজ পর্যন্ত কেউ জানে না কত সেল আছে। প্রতিদিন কিছু না কিছু সেল আমাদের ড্যামেজ হয়। কি করে ড্যামেজ হয়? খারাপ কথা চিন্তা করলেই ব্রেন ড্যামেজ হয় কিছু সেল, নেগেটিভ কথা চিন্তা করলেই কিছু সেল ড্যামেজ হয়। ভালো কথা চিন্তা করুন, আপনাকে ব্রেন আরও দেবে, আপনাকে সইতে দেবে, আপনাকে ভালোবাসতে দেবে, আপনাকে ভালো থাকতে দেবে। ওই লাফিং ক্লাবে গিয়ে এখন বাড়িতে হাসে না, লাফিং ক্লাবে গিয়ে হো 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 করে হাসছে। আমার কোনো আপত্তি নেই, নিশ্চয়ই বিজনেসের জন্য আমরা এটা করতে পারি। অনেকে হয়তো বাড়িতে প্রাণ খুলে হাসতে পারে না, কিন্তু বাড়িতে কি হাসবার জায়গা নেই? মন দিয়ে হাঁটুন, এক্সারসাইজ করুন, বাচ্চাদের সাথে গল্প করুন, পাড়া প্রতিবেশীর সাথে মিশুন, ধর্ম থেকে মেলা সব জায়গায় অংশগ্রহণ করুন। শরীরের নাম মহাশয়, যা সহিবে তাহা সয়। যদি সহাতে পারেন সইবে, আর বাড়িতে একবার পড়ে গেলাম তো ব্যাস শুয়ে পড়লো, আর উঠবে না, কাজ করতেও ইচ্ছে পাবে না, ইন্টারেস্টও থাকবে না। যদি গাড়িকে আপনি লোহার গাড়িকে ফেলে রেখে দেন 6 মাস, সেই গাড়ি আর চলবে? চলবে না, নাট বল্টুও কাজ করবে না। সেরকম আমি যদি হৃদয়টাকে ঘুম পাড়িয়ে রাখি, আমি যদি হৃদয়টাকে শুইয়ে রাখি, আমার ব্রেনটাও শুয়ে থাকবে। আর আমি যদি হাঁটি, আমার ব্রেনটাও হাঁটবে। আমি যদি হাঁটি, আমার হৃদয়টাও হাঁটবে। আমি এই থিওরি বিশ্বাস করি। যতদিন পারবো লড়বো, গড়বো, হাঁটবো, চলবো। আর যখনই মনে হবে মা ডাকবে, আমি বিশ্বাস করি আমায় ডাকলে আমি যাই। মা ডাকবে তখনই আসবো। মন খারাপ হলে মায়ের কোলে এসে আশ্রয় নেব। এই মাই আমাদের জগৎ মাতা, জগৎ পিতা, জগদ্ধাত্রী। যেখানে লক্ষ্মীনারায়ণ থাকে, যেখানে শ্রীকৃষ্ণ থাকে, যেখানে হরে কৃষ্ণ থাকে, যেখানে শিবলিঙ্গ থাকে, সবটাই। ইভেন রানী রাসমণি আপনারা শুনেছেন, আমার নামে অনেকে বলে আমি নাকি নামাজ পড়ি। নামাজ আমি পড়ি না, আমি এলাও কোথায়? আমি ইফতারে যাই, যেটা হচ্ছে উপোস ভাঙার পরে সব ধর্মকে মিলে আমরা ইফতার করি। অসুবিধার কি আছে? আমি দুর্গাপুজোয় গেলে তো কেউ কোনো কোশ্চেন করে না। তো আমি এদিকে গেলে তোমার আপত্তির কি ভাই? আমার দেশে তো সব রকমের লোক আছে। আমি যদি জৈন মন্দিরে যাই, আপত্তির কি ভাই? জৈন মন্দিরের জন্য আমি সেদিনকে 1 কোটি টাকা দিলাম। আমাকে আলিপুরদুয়ারে কোথায় চাইলো যেন, কুচবিহারে সম্ভবত, পুরুলিয়া চাইলো, আমি জৈন একটা মন্দিরের জন্য 1 কোটি টাকা দিয়ে এলাম। ইচ্ছা করে শিবযজ্ঞ মন্দির, জায়গা ছিল না ভোগ করার, দিলাম। এখন তারাপীঠে দেখবেন কি বিরাট ভোগ মন্দির, সব করে দিয়েছি। আর বাংলায় মনে রাখবেন 51টা সতীপীঠ আছে, খুব ইম্পর্টেন্ট। সুতরাং ভালো থাকবেন। কখনো কখনো বাচ্চাদের হাত ধরে বেড়াতে আসবেন, নিজেও ঘুরতে ঘুরতে 3-4-5 কিলোমিটার তো হাঁটতেই পারেন, তাতে শরীর ভালো হবে। হাওয়া লাগালেও শরীর ভালো হবে। সন্ধেবেলায় পুকুর পাড়ে হাঁটলেও মনে রাখবেন অক্সিজেনটা ভালো পাওয়া যায়। সুতরাং গাছের তলায় হাঁটতে নেই সন্ধেবেলাটায়, কার্বন ডাই অক্সাইড বেরোয়। এটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি, ওগুলোই মাথায় ঠিক ঢুকে আছে, বেরোচ্ছে না। কাজেই আমি সকালেও হাঁটি, কাজ করতে করতে আমার ফাইল পড়ে যায় আমার প্রাইভেট সেক্রেটারি, আর আমি পুরো হেঁটে যাই। যদি আমরা বসে থাকি 1/2 ঘন্টার বেশি এক জায়গায় বসা উচিত নয়। কাজ করলেও মাঝে মাঝে উঠে দাঁড়ানো উচিত। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলেও ক্যালোরি খরচ হয়, এবং কখনো কখনো দাঁড়িয়ে কাজ করা উচিত। বসলেই সারাক্ষণ বসে পড়বেন, আর উঠতে ইচ্ছে করবে না। ওই 1 কাপ করে টুকুস টুকুস চা, ও লালই খান আর কালোই খান, চা তো যাচ্ছে পেটের মধ্যে। অনেকে জানেই না যে ডায়াবেটিসে আবার লাল চা খেতে নেই। অনেকে ভাবে ডায়াবেটিসটা ভালো হয়ে যাবে যদি লাল চা খাই। এরকম অনেক তর্ক বিতর্ক, অনেক কিছু চলে। আর আমি ট্রেডমিল করতে করতে এগুলো সব একটু স্টাডি করি। ফলে কোন খাবারে কত ক্যালোরি, আর কোথায় কোথায় কোনটা খেলে কি হয়, আর কোনটা পড়লে কি হয়, এগুলো টুকটাক স্টাডি করি, তাই এগুলো মনে রাখি। আমি জানেন তো একদিন যদি হাঁটতে না পারি, নবদ্বীপও আমরা হেরিটেজ করে দিয়েছি। বাংলা একমাত্র রাজ্য যেখানে 2টো হেরিটেজ সিটি হয়েছে, একটা নবদ্বীপ আর একটা কুচবিহার। কুচবিহারে আপনারা জানেন হেরিটেজ করার মতো অনেক জিনিস আছে, এবং কুচবিহারে বানেশ্বর মন্দির আছে, শিব মন্দির, রাধাকৃষ্ণের মন্দির,
মদন মোহনতলা মন্দির আছে, শিবযজ্ঞ মন্দির আছে, এগুলো সব আছে। নবদ্বীপে এই যে নন্দ বসে আছে, আমি দেখতে পাচ্ছি ওর নিজের একটা দিক চলে না। দুটো ঘাট করে রাসমণিঘাট সচিঘাট করে দিয়েছি নবদ্বীপে। শুধু তাই নয়, নবদ্বীপে হেরিটেজ হচ্ছে, প্লাস ইস্কন মন্দির বিরাট একটা ট্যুরিজম টাউন করছে। 700 একর জমি দিয়েছি, মনে রাখবেন ইস্কনকে। ওরা ওখানে হেলিপ্যাড থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, গেস্ট হাউস থেকে শুরু করে সব করছে। আর দীঘায় বেড়াতে যাবেন, দীঘাটা এখন সুন্দর হয়ে গেছে। 7 কিলোমিটার মেরি ব্রিজও করে দেওয়া হয়েছে। এখন যেটা হচ্ছে, আমি ওখানে একটা জগন্নাথ মন্দির করছি। পুরীর জগন্নাথ মন্দিরের মতো অত বড় তো করতে পারবো না, ওটা অরিজিনাল, কিন্তু ওই টাইপের একটা মন্দির আমি দীঘাতেও করে দিচ্ছি। তার কারণ সমুদ্রের কাছে একটা জগন্নাথ মন্দিরের দরকার আছে, কারণ মানুষ সমুদ্রে বেড়াতে গেলে একটু জগন্নাথের কথা মনে পড়ে। তাই মুম্বাই সমুদ্রের পাশে যেমন আপনাদের সিদ্ধিদাতা বিনায়ক মৌরিয়া আছে, সেরকম যেমন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এসব জায়গায় তিরুপতি, ভেঙ্কটেশ, নানা রকম দেবদেবী আছে। সেরকম মনে রাখবেন কাশী বিশ্বনাথ আছে, ওদিকে কাল ভৈরব আছে, ওদিকে মা পার্বতী আছে। সবই যেমন আছে, তেমনি সাথে সাথে মনে রাখবেন আমাদের কেদারনাথ আছে, উত্তরাখণ্ড আছে, বৈষ্ণু মাতা আছে। সবই যেমন আছে, তেমনি আমাদেরও দীঘাতেও আমি চাই একটা জগন্নাথের মন্দির হোক, এবং অলরেডি আমরা কাজটা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানে মনে করালো বলে থ্যাংক ইউ, যে আমাকে এই কুশল সংবাদটা দিতে বললে আমি রিয়েলি খুশি। এবং কুশল খুব বিস্তৃত বলেছে, আমি একটু বেশি বলে ফেললাম আবেগপ্রবণিত হয়ে, কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে। লাস্ট লাইনটা যেটা জাতীয় সঙ্গীত থেকে নেওয়া হয়েছে, জয় মা জয় মা জয় মা, আমার মনে হয় জয় হে জয় হে জয় হের অল্টারনেটিভটা যেটা করেছেন, যাতে কেউ কোনোদিন কোনো বিতর্কে না নিয়ে আসতে পারে ন্যাশনাল আনথেমকে। যদিও করার অথরিটি আপনাদের আছে কিনা আমি জানি না, বাট করেছেন ভালোবেসে, কারণ তিনি স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছেন। বাট লাস্টটা যদি শেষ হতো, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, একটা লাইন দিয়ে, তাহলে এই যে স্কিমটা পুরো এটা একটা আনন্দলোক, এবং আনন্দলোকের থেকেই একদম মহিমাময় মাকে এসে আমরা দেখি, তৃপ্তি পাই। এই একটা লাইন ঢুকিয়ে দিলে আমার মনে হয় সর্বধর্ম সমন্বয় একেবারে সম্পূর্ণভাবে আমরা আগামী দিন এটার উত্তোলন হয়ে এখান থেকে হিন্দু ধর্ম কি আর সর্বধর্ম সমন্বয় কি, আপনারা যেভাবে বললেন, আমি সরি, অনেকে বলে না। কুশল যেভাবে আউটস্পোকেন হয়ে বলেছে, অনেককে বলে না, ভুল ব্যাখ্যা দেয়। আসল ব্যাখ্যা হচ্ছে এটাই। নজরুল ইসলাম জানেন তো মুসলিম ছিলেন, কিন্তু নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত অনেক গেয়েছিলেন। আর নজরুল ইসলাম বলেছিলেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। মেসেজটা কি? সব ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করো, সব ধর্মগ্রন্থ পড়ো, সব ধর্মগ্রন্থকে নিয়ে চলো, যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে। অনেক অনেক ধন্যবাদ। কুশল, সতীনাথ দা, অদিতি তো দারুণ গান করে, আপনারা জানেন, ও আমার খুব ফেভারিট মেয়ে, এবং ওর গানের কোনো তুলনাই হয় না। এমন একদিন আসবে যেদিন ও বিশ্ববিখ্যাত হবে, এটাও আমি বিশ্বাস করি। বিশ্ব বাংলা রূপ ওর গানে অলরেডি চর্চিত হচ্ছে। এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বড্ড গরম, সুন্দর থাকুন, আর একটু করে জল বেশি করে খাবেন। দেখবেন অনেক সময় গরমে ডিহাইড্রেশন হয়ে ক্রাম্প হয়ে যায়, হাত পাগুলো কীরকম মনে হয় টেনে টেনে ধরছে, তখন সঙ্গে সঙ্গে 2 গ্লাস জল মেরে দেবেন, 2 গ্লাস জল খেয়ে নেবেন। ওটা একটা হচ্ছে টোটকা, ভালো মেডিসিন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ কুশল, আবার মা যখন ডাকবে আসবো। থ্যাংক ইউ, ভালো থেকো, সবটা সযত্নে আগলে রেখো।
মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে গাইড করেছেন, আমরা আনন্দলোকে মঙ্গলালোকে গানটা সংশোধন করে সেটাকে পরিবর্তন করে ইনসার্ট করে দেব, সম্পূর্ণ করব বৃত্তটাকে ধর্মনিরপেক্ষতার যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে। তোমরা একটা কাজ করো, অদিতি যেহেতু আজকে অনেকগুলো গান গেয়েছে আর এই প্রোগ্রামটা আজকে হয়েছে, একটা ছোট্ট মেয়ের নাম থাক না। অনেকের তো অনেক পুরনো, আমি দেখলাম অনেকের নাম আছে অনেক ট্র্যাডিশনাল পুরনো, কিন্তু পুরনোর সাথে তো নতুনদেরও সমন্বয় করতে হবে। তাই নতুন হিসেবে এই লাইনটা অদিতি গেয়ে দেবে। আমি এই গানটা অদিতিকে দিয়েই করিয়ে দেব, মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম পড়েছেন। সংবাদ মাধ্যমের উদ্দেশ্যেও আমরা ওই ব্রশিওরটা